মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয়, হট নিউজ, হট কেক, ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক, গরম কেকটা বেশি দামি, অনেক দামি, আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি। আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ। চারদিক থেকে বাংলাদেশের জনগণের জন্য খুশির খবর, বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয়। শুধু একদিক থেকে না, চারদিক থেকে সমগ্র বাংলাদেশি খুশি। ভাই, এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সাহেব, ওনারা যা চায় তাই তো হচ্ছে। খেয়াল করে দেখছেন, ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে। ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে। ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের? ওনারা যেটা চায় সেটাই তো হয়। জয় বাংলা করতে চাইছে, আমেরিকা জয় বাংলা কইরা দিল। ওদিকে দেখুন, ভারতকেও জয় বাংলা কইরা দিছে। ভারতের পরাজয় ভাই, পরাজয়। সারা পৃথিবীকে ম্যানেজ করে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই সরকার অসাধারণ কাজ করেছে, তাদের প্রশংসার তারিফ করতে হয়। তাদের যে যোগ্যতা, তাদের যে সক্ষমতা, অভাবনীয় সক্ষমতা। অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েই ফেললো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, অবশেষে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সবকিছু বুঝতে পারবেন। বিস্তারিতর মাধ্যমে আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে গেলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না। একটু হইলে যুদ্ধ অপরাধী, একটু হইলেই রাজাকার, একটু হইলেই আলবদর। আরে বাপ রে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? মাহফুজ, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে, পড়েছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে পড়ার সাধ্য নাই, রাস্তাঘাটে লজিং থাকার সুযোগ ছিল না, ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে, একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা। অনেক পীরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লামণিকে পড়ার মতো অবস্থা নাই, হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো, কোনো মতো একটু আল্লাহ রাস্তায় হুজুর রাখেন, মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল। পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে, কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না, মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না, শিক্ষকের সম্মান দিতে জানে না। এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার, কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনতা কিচ্ছু থাকবে না। কারণ ওদের ভিতরে এমন কিছু সেট আপ করা, যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা। মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত হানা শুরু করেছে। আপনারা জানেন এই মাহফুজ আলম 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম, যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না। কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না, তার নাম হচ্ছে এই মাহফুজ আলম। মাহফুজ আলম 5ই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে। আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা, বিশ্বাস, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন। আজকের বাংলাদেশের
একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে, এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে, এদেশের সকল বিপ্লবীদের পক্ষে, এদেশে যারা শহীদ হয়েছে 2000 মানুষের পক্ষে, এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে, কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এখন প্রতিদিন যে বক্তব্য দেয়, প্রতিদিন যে তিনি লেখালেখি করেন, প্রত্যেকটা শব্দচয়ন মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত ফ্যাসিস্ট আমলে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেম ওলামাকে হত্যা করেছে, নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। 2013 সালে শাহবাগ বানিয়েছে, সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাইদি সাহেবকে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে, বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে, বহু কবি, সাহিত্যিক, শিল্পী কেউ বাদ যায়নি, আলেম ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে, ফাঁসির কাস্টে নিয়েছে, রাজনীতি বন্ধ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেউ নির্যাতনের বাহিরে ছিল না। সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ 5 তারিখে মুক্তি হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফ্যাসিবাদী হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন। এই রাজাকার গালিগালাজ করার কারণে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায়ে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো, বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠলো এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল। এই মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য। তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল, হয় বাঁচবো না হয় মরবো, মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য, ধর্মের জন্য এবং একটা ফ্যাসিবাদকে পতন করানোর জন্য শহীদ হয়েছি। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম, সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয়, হট নিউজ, হট কেক, ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক, গরম কেকটা বেশি দামি, অনেক দামি, আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি। এটা মোদির জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ। সেই গুড নিউজটি হলো ফ্রান্সের রাফেলকে দমিয়েছেন যেই J-10C, চায়নার তৈরি J-10Cর মাধ্যমে রাফেলকে ফেলে দেওয়া হয়েছিল। এই J-10C এখন চায়না থেকে 16টি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কিছুক্ষণ আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে চায়না থেকে J-10C 16টি কিনবে বাংলাদেশ, যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে তছনছ করে দিয়েছে। আর সেই ফ্রান্সের রাফেল রাশিয়া আমেরিকার সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। সেই চায়নার অত্যাধুনিক প্রযুক্তি, বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান 16টি এট এ টাইম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট। এটা হবে বাংলাদেশের জন্য সবচাইতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী যুদ্ধ বিমান থাকবে বাংলাদেশে। পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নাকি সবচাইতে শক্তিশালী যুদ্ধের মানে এয়ারফোর্স আমাদের সবচাইতে বেশি শক্তিশালী হবে। দ্বিতীয় স্থানে আমরা থাকব পাকিস্তানের পরে। আর দ্বিতীয় স্থানে থাকলে আমাদের ক্ষতি নাই, কারণ পাকিস্তানের ভাইয়েরা সব সময় বাংলাদেশকে সহযোগিতা করবে। ভারত আর মায়ানমার বিরুদ্ধে আমাদের শক্তিশালী নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী তৈরির জন্য এই 16টি নতুন যুদ্ধ বিমান আমাদের সাথে যুক্ত হলে আমরা থাকব মুরল হিসাবে। এই অঞ্চলের মুরল কমান্ডো আমাদের নেতৃত্বে চলবে এই অঞ্চলের রাজনীতি। এই অঞ্চল কেউ কারো জায়গা দখল করার, জমি দখল করার আর নরেন্দ্র মোদী বাংলাদেশের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, আমরা সেই সময়ে এই নিউজটি পেলাম যেটা কয়েক ঘন্টা আগে মাত্র পাকিস্তান ভারতের ভিতরে মীমাংসা করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে। ভাই, এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সাহেব, ওনারা যা চায় তাই তো হচ্ছে। খেয়াল করে দেখছেন, ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে। ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে। ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের? ওনারা কারা? হায় হায়, ওনারা যেটা চায় সেটাই তো হয়। জয় বাংলা করতে চাইছে, আমেরিকা জয় বাংলা কইরা দিল। ওদিকে দেখুন ভারতকেও জয় বাংলা কইরা দিছে। ভারতের পরাজয় ভাই, পরাজয়। মুসলমানরা তো গরুর মাংস খায়, আর গরুর মাংস ভাই খুব গরম, রক্ত গরম করে দেয়, কখন না পারমাণবিক বোমা মাইরা দেয়। সেইটার ভয়েই কিন্তু আজকে যুদ্ধ বন্ধ ঘোষণা করলো। আর একই জিনিস বুঝতে পারছে আমেরিকার গোয়েন্দা বিভাগ। হায় হায়, পাকিস্তান আর্মি গরুর মাংস খায়, রক্ত গরম, কখন না ওইটা মাইরা দেয়।
যার জন্য তাড়াতাড়ি মোদিকে ডেকে বলছে, এই হাত মিলাও, যে কোনো সময় মাইরা দিতে পারে, এরা গরুর মাংস খায়। আজকে যে মরণ অস্ত্রর বাণিজ্য মেলা করতে গেলেন, কুফাটা তো 5 তারিখই লাগাই রাখছেন, ওই কুফার কারণেই কিন্তু হাইরা গেছেন। দেখেন কত সুন্দর মিল, এদিকে কিন্তু জয় বাংলা হয়ে গেল, আর ওদিকে আপনাদেরকে জয় বাংলা করে দিল পাকিস্তান। হায় হায়, এই টাইমে আমার মনে পড়তেছে পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, আমি জানি না আপনি কে, আপনার কি পরিচয়। আপনার একটা পরিচয় আছে যেটা আমরা জানি, সেটা না। আপনি যা চান সেটা ফ্রান্স থেকে চাইলো, ওইটা কিন্তু বাস্তবায়ন হয় ঢাকাতে। কারণ কি, 32 নম্বরে ওইটাও দেখলাম, এবারও দেখলাম, সবই আপনার ইশারা হইতেছে। আপনি আবার যেভাবে পরিচালনা করতে চান, এখানে অনেকেই কিন্তু ওইভাবে পরিচালিত হয়। সকালবেলা ভোর রাত্রেবেলা চলে যায় থানার মধ্যে। আপনি বলছিলেন জনগণের সাথে মিলতে, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জনগণের সাথে মিশা গেছে। আপনি যা চাইতেছেন তাই হইতেছে, ইলিয়াস হোসেন সাহেব যা চাইতেছেন তাই হইতেছে। ঘটনা কি? আপনারা কারা? আপনারা কি ডিপি স্টেটের সাথে জড়িত? আমার তো মনে হয় জড়িত। এটা আমরা আগেই বুঝতে পারছিলাম আপনাদের কথায় বার্তায়। যাই হোক, জয় হইলো কার? জয় হইলো কিন্তু জনগণের। সত্যি জনগণের জয় হয়েছে। দেখেন বিএনপি থেকে বলছিল না জনগণ চাইলে নিষিদ্ধ হবে, জনগণ না চাইলে হবে না। ওনারা জনগণের উপরে ছাইড়া দিচ্ছে, জনগণের উপরে আস্থা রাখে, জনগণ যেটা চাইছে সেটাই হয়েছে। আজকেও কিন্তু আইসা এই যে আপনার সালাউদ্দিন সাহেব বলছে যে এটা তো আমরা আগেই চাইছিলাম, আমরা তো লিখিত দিয়ে রাখছি, আমাদেরকে ওই শাহবাগে যাইতে হবে কেন? আমরা তো বলছি যারা অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, মানে আওয়ামী লীগ, তাদের বিচার হইতে হবে। ওনারা ওই যে যখন সিটিং হয়েছে তখনই বইলা ফেলছে। তো এই কথাটাই বারবার সবার কাছে বলতেন, মিডিয়ার কাছে বলতেন, এতে তো আপনাদের সম্মান বাড়তো, পপুলারিটি বাড়তো। বুঝেন না কেন? জনগণ তো এইটাই চাইতেছে এই মুহূর্তে, তাই না? দেখেন এর মধ্যে যে রবীন্দ্রনাথের জন্মদিন বা কিছু একটা হয়ে গেছে, এর মধ্যে দেখলাম অনেকেই আইসা অনেক প্রশংসা করতেছে, কিন্তু কমেন্ট বক্সে যায় দেখবেন ধোলাই করতেছে। রবি ঠাকুরকে নিয়ে আমি বলার ক্ষমতা রাখি না, আমি ভাই ছোট মানুষ, কিন্তু কথা হচ্ছে যারা রবীন্দ্রনাথের পক্ষে কথা বলতেছে তাদেরকে না ওই ভারতের দালাল মনে করতেছে। এই মুহূর্তে জিনিসটা কোন পর্যন্ত চলে গেছে। রবি ঠাকুরকে নিয়েও প্রশংসা করলে এই মুহূর্তে এটা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? অথচ আপনারা রাজনীতিবিদরা ওই রবি ঠাকুরের প্রশংসা করেন, আর করেন, মনে মনে করেন। এই মুহূর্তে কি বলতে হবে, কি করতে হবে এটা বুঝেন না কেন? না বুঝলে না এই কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সের ভিতরেই থাকে সাধারণ জনগণ, যাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, যাদেরকে কেউ ওই যে টক শোতে ডাকে না, যাদের ইন্টারভিউ নেয় না, তারাই তো মন খুইলা ওইখানে লেখে কমেন্ট বক্সে। আগে সরকারের আমলে দেখেন নাই, উনার সরকারের কেউ যদি মারা যাইতো অথবা কেউ যদি অ্যাক্সিডেন্ট হইতো, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতো। তার মানে কি? কিসের ইঙ্গিত দেয়? ভালোবাসার ইঙ্গিত দিল। এটা ভালোবাসার না, ভালোবাসার বিপরীতে কি সেটারই তো ইঙ্গিত দিল, তাই না? এই ইঙ্গিত থেকে, এই কমেন্ট বক্সে থেকে বুঝা নিবেন এখানে সাধারণ জনগণ থাকে। আর সাধারণ জনগণের উপরে আপনাদের এতই ভরসা, যেমন আওয়ামী লীগের বিচারটা ছাইরা দিচ্ছেন সাধারণ জনগণের উপরে, ঠিক তেমনি নির্বাচনটাও ছাইরা দেন, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপরে ছাইরা দেন। উনি বিচক্ষণ মানুষ, সারা বিশ্ব উনাকে সম্মান করে, উনি জানে কখন কি করতে হবে। দেখেন উনি বলছিল আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কেন বলছিল? ওইটা মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি করছিল ভারতে। ভারত যখন দেখছে যে ভাই আমার পক্ষে তো কেউ নাই, আমেরিকা যার আমি বন্ধু বলতাম, ডোনাল্ড ট্রাম্প যাকে আমি বন্ধু বলতাম, সে তার এমন একজনকে পাঠাইছে যার সাথে মোদিজির খুব ভালো সম্পর্ক এবং তার ছেলে মেয়ে নিয়েও দেখা করে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওই কর্মকর্তাকে পাঠাইছে মোদিজির কাছে যে যায়া তাড়াতাড়ি বলো যুদ্ধ বন্ধ করতে, এরা গরুর মাংস খায়, যে কোনো সময় ওইটা যদি মাইরা দেয় তাইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আর মোদিজিও কিন্তু বুঝা ফেলাইছে, ভুল জায়গায় হাত দিয়ে দিছি। আরে বাপরে বাপ, ভিতরে ভিতরে যে পাকিস্তান এমন প্রস্তুতি নিয়ে রাখছে, আরে ভাই নিয়ে রাখবে না কেন? যারা পাকিস্তানে গেছেন তারা আমার সাথে একমত হবেন। আমি গেছি 2 বার, আমার নিজের চোখে দেখছি ভাই। টুকরি আছে না, টুকরি কইরা সিন্ধের একটা বাজারে দেখছি, টুকরি কইরা পিস্তল বিক্রি করে, আর্মস বানাইতেছে ভাই, ঘরে ঘরে আর্মস বানাইতেছে, কুঠির শিল্প ভাই। 303 রাইফেল, আবার ওই যে লাদেনের কান্দে যেটা থাকতো ওটার নাম কি জানি, ওই জিনিসগুলা জানেন ঘরে বৈশা বানাইতেছে। ওইখানকার বাচ্চা পোলাপানো গুলি চালাইতে জানে, ওরা জানেন যুদ্ধের জন্য প্রস্তুত। দেখেন না কিছু ভিডিও দেখছেন না, গুলি চলতেছে, গুলি চালাইতেছে আর পাকিস্তান সোলজার হাসতেছে, হাসি মুখ দেখছেন না? আবার নাম কি দিছে? অপারেশন সোহাগ রাত। সোহাগ রাইতে কি হয় বুঝিনি তো, একেবারে ওইটা কইরা ছাইরা দিছে। আর যুদ্ধ খেলতে যায় না পাকিস্তানের সাথে। অন্তত ভারত এখন লজ্জায় মুখ লুকোচ্ছে। তাদের অভিযোগ যে পাকিস্তান যে যুদ্ধবিরতি সেটি লঙ্ঘন করেছে, লঙ্ঘন করে 1 ঘন্টার মধ্যেই তারা আবার হামলা চালিয়েছে জম্মু কাশ্মীরে। এখন ভারতের সিদ্ধান্ত হলো এই যে পাকিস্তান
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলেই পাল্টা আঘাত। এখন তারা যুদ্ধবিরতি বলতে লজ্জা পাচ্ছে। এই যুদ্ধে যে তারা হেরেছে এটা পরিষ্কার। এখন লজ্জার মাথা কাটা গেছে। পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান। আচ্ছা, যুদ্ধবিরতি যেই সেটা লঙ্ঘন কারা করে? যারা শক্তিধর তারা, যেমন ইসরায়েল করেছে। তারা যে যুদ্ধবিরতির সময়সীমা সেটা লঙ্ঘন করে যুদ্ধ শুরু করছে। পুতিন করে রাশিয়ার। আর এই অঞ্চলে কে করলো? পাকিস্তান করলো। তার মানে বিকেল 5টা, গতকালকে বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি হবার কথা। তার 1 ঘন্টা পরই মানে সেই শ্রীনগর, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিকট শব্দ, তারপরে সেনা ছাউনিতে হামলা, একজন সেনা কর্মকর্তা নিহত। এই ঘটনাগুলো প্রমাণ করে যে পাকিস্তান কত দুর্ধর্ষ, যে তারা ওই যুদ্ধ বিরতি টিরতি এই সমস্তগুলো পরে, আগে আমরা জায়গা মতন শেষ করি। তো সেই ঘটনাই ঘটছে। এখন তাদের এখন মিউ মিউ করতেছে। এখন বলতেছে যে পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান। তো এখন তো পাকিস্তানের যে টার্গেট সেটা পূরণ হয়ে গেছে, এখন তো তারা কিছু করবে না। এখন না করে তারা মিডিয়াতে এইগুলো প্রচার করতেছে, তাদের তো লজ্জায় মাথা কাটা গেছে সেটাকে ঢাকার জন্য। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল পাকিস্তান, কড়া বার্তা দিয়েছিল ভারতও। এবার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। স্পষ্ট করে দিলেন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের পূর্ণ ক্ষমতা কমান্ডারদের হাতে। শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু তারপরেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তোলে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, গত কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান, ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয়, এর জন্য দায়ী পাকিস্তান। ফরেন সেক্রেটারি বলছেন যে ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে, কোনো ধরনের সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পশ্চিম সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার একই নির্দেশ দিয়েছে সেনাপ্রধানও। ভারতীয় সেনা এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, গত শনি এবং রবিবার রাতে সংঘর্ষ বিরতি এবং আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছিল। তারপরে নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান দ্বিবেদী। এরপরেই কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে হামলা পরিস্থিতি মোকাবেলা করতে। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের আগেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিক বৈঠকে বিক্রম মিশ্রি জানান, শনিবার বিকেলে 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুই পক্ষের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন স্তরে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। সোমবার দুদেশও ডিজিএমও স্তরে বৈঠক হয়েছে। তার আগে সেনা কমান্ডারদের কার্যত সতর্কই করলেন সেনাপ্রধান। নতুন করে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান। রাতে ফরেন সেক্রেটারি মিশ্রির সাংবাদিক বৈঠকের পর পাকিস্তান সংবাদ মাধ্যমে সেই দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একটি বিবৃতি প্রকাশিত হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আতাউল্লাহ বলেন, এখনো পর্যন্ত কোনো অস্ত্রবিরতি লঙ্ঘন হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি, লঙ্ঘন করেছে ভারত, বরং পাক সেনা সেই পরিস্থিতি বুঝে শুনে সামলেছে। দর্শক, এটা ভারতের জন্য খুব লজ্জাস্কর ব্যাপার হয়ে গেল আর কি। যখন পাকিস্তান হামলা করলো তারপরে সাথে সাথে তারা যুদ্ধবিরতিতে চলে গেল বা অস্ত্র বিরতিতে চলে গেল। বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের এই চাপ সামাল দিতে তারা না পেরে শেষে আমেরিকা দ্বারস্থ হয়েছে এবং আমেরিকা মধ্যস্থতা। জনাব মাহফুজ আলম উপদেষ্টা, তার উপরে সাম্প্রতিক সময়ে জামায়াত শিবির যা করছে এবং তাকে যেভাবে ট্যাগ করছে, তাকে যেভাবে আক্রমণ করছে, তাতে আমার মনে হয় যে মন্দিরের ঘন্টার কথা বলেন, যেই যায় সেই বাজিয়ে দেয়। জনাব মাহফুজ আলমের ক্ষেত্রে আসলে ঘটনা তাই হচ্ছে বলে মনে হয়। কেন বলছি, আমরা খেয়াল করবো এই সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে ভারত একজন মানুষকে খুব সিরিয়াসলি টার্গেট করেছে, সেটা মাহফুজ আলম। এবং মাহফুজ আলম হচ্ছেন হিজবুত তাহরির। আপনারা যে কেউ অনলাইনে ভিনা সিকরি বাংলাদেশকে নিয়ে যতবার কথা বলেছে, ভিনা সিকরির আলাপ দেখবেন, তিনি মাহফুজ আলমকে স্পষ্টভাবে হিজবুত তাহরির বলছেন। এবং তিনি শুধু নন, অন্যান্য অনেকে বলে। সো ভারত তাকে শত্রু, জামাত শিবির তাকে আবার ভারতের দালাল বানাচ্ছে, ইসলামের একটা অংশ তাকে আবার ইসলামের শত্রু বানাচ্ছে। মানে এক অদ্ভুত সিচুয়েশন তাকে নিয়ে। কেন তিনি এটায় পরিণত হলেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, এখন পর্যন্ত মাহফুজ আলমকে নিয়ে আমি 2বার সম্ভবত বা 3বার কথা বলেছি, 2বার সরাসরি, আরেকবার ডক্টর ইউনুস তাকে যখন ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন তখনও। আমি পছন্দ করি তিনি তার কিছু আচরণ, তার কিছু বক্তব্য। যেমন ধরুন, তিনি উপদেষ্টা হওয়ার আগে বা প্রথম তৈরির প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা বা কিছু একটা হয়েছিলেন, তারপর এখানে তথ্যতে গেলেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি জুলাই গণপরিষদের একটা বক্তৃতা করেছিলেন। এই বক্তৃতাটা যে কেউ দেখতে পারেন। তিনি নিজেকে কার্যত মাস্টার মাইন্ড আসলে দাবি করেছিলেন, এটা তিনিই করেছিলেন। এটা অত্যন্ত বোকামিপূর্ণ, অত্যন্ত বালখিল্যপূর্ণ দাবি ছিল বলে আমি মনে করি। সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এভাবে যে কেন এটা কোনোভাবেই একটা পরিকল্পিত মুভমেন্ট হতে পারে না।
আলাদাভাবে ভিডিও করেছিলাম। শুধু তাই না, ফেসবুকে তিনি মাঝে মাঝে স্ট্যাটাস দেন এবং তার কিছু স্ট্যাটাসের সমালোচনা করেও আমি কথা বলেছি। কিন্তু এই সমালোচনাগুলো থাকবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই মুভমেন্টের, এতে কোনো সন্দেহ নেই, অনেক গুরুত্বপূর্ণ মানুষদের একজন। তিনি মাস্টার মাইন্ড বলে আমরা সহজে যেভাবে বলি, কেউই নন, আসলে কেউ নন। যে কারোর সাথে আমি এটা নিয়ে ওপেন ডিবেট করতে প্রস্তুত আছি। যাই হোক, সেদিকে যাচ্ছি না। কিন্তু এখন যখন তিনি এই সংকটে পড়েছেন, মাহফুজ আলমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে? উনি সংকটে কেন পড়লেন? ওনার সংকটের কারণ হচ্ছে তিনি প্রথম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা একটা অংশ আমি একটু পড়ি। তিনি বলছেন এভাবে, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। আর এরপর মুজিববাদী বাম, মানে উনি দুইটা গ্রুপকে টার্গেট করেছেন। কি সমস্যা হয়েছে আমি ঠিক বুঝলাম না। মানে উনি এখানে তো জামাত শিবির টিবির বলে নাই, তাই না? উনি বলেছেন যারা পাকিস্তানকে ওই গণহত্যা সমর্থন করেছে। কিন্তু যেটা হয়, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, জামাত শিবির খেপে গেল এবং বিভিন্ন জামাতের এবং শিবিরের অ্যাক্টিভিস্ট তাকে আক্রমণ করতে শুরু করলেন মারাত্মকভাবে, ভয়ঙ্করভাবে, এবং নানান ছবি টবি আনতে শুরু করলেন। উনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসার যে তার প্রথাগত পোশাক পরা, সেই ছবি সামনে এনে তাকে কী প্রমাণ করতে চাইলেন জানি না। শিবিরের কোচিংয়ে উনি কোচিং করেছেন, সেখানে পুরস্কৃত হয়েছেন। শিবিরের কোচিং, ওই কোচিং আমি চিনি, ওই কোচিংয়ের নন শিবির বহু মানুষ কোচিং করে। আর আমরা এভাবেও বলি, কেউ যদি আগে শিবির থাকে, তিনি যদি সেটা থেকে বেরিয়ে এসে এক্স শিবির না হন, মানে শিবির থেকে বেরিয়ে আসলে একটা গ্রুপ আছে, একটা বর্গ আছে এক্স শিবির, এরা আসলে শিবির। কিন্তু উনি পুরোপুরি ধুয়ে মুছে এসে তিনি যদি তার নতুন চিন্তার মধ্যে ঢোকেন, সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে এরকম লোকজনকে চিনি যারা শিবির করতেন, এরপর এখান থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে এসছেন। আবারও বলছি, এক্স শিবির শব্দ না, ওনাকে আমি এক্স শিবির বলবো না যদি শিবির থেকেও থাকেন। কিন্তু তারা এগুলো আনলেন এবং তীব্রভাবে আক্রমণ করতে শুরু করলেন। শুধু তাই না, তাকে নিয়ে একটা কথা রটানোর চেষ্টা হলো, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ক্যাবিনেটে যখন আলোচনা হয়, তখন নাকি মাহফুজ আলম সেটার বিরোধিতা করেছেন, উনি নিষিদ্ধতা চাননি, এরকম একটা অভিযোগ। ফলে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে। আমি পরে দেখলাম আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সেটাকে নাকচ করেছেন, তাকে স্ট্যাটাস দিতে হয়েছে এবং মারাত্মক আক্রমণের মুখে তিনি পড়েন। এরপর তিনি যেটা করেছেন, আমি মনে করি এটা বোকামি, বয়সের দোষ, ঠিক হয়নি তার স্ট্যাটাসটা ওভাবে দেয়া। উনি বিরক্ত হয়েছেন, কিন্তু স্ট্যাটাসটা উনি পরে ডিলিট করে দিয়েছেন কয়েক মিনিটের মধ্যে। কিন্তু যেটা হয়, এটা স্ক্রিনশটের জমা নয়, স্ক্রিনশটটা ছড়িয়ে পড়ে চারদিকে। তিনি লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিরে এই সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকারা দালালদের তুলনায় অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। একজন উপদেষ্টা, তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, তিনি তার ব্যক্তিগত ক্ষোভ যেভাবে উগরে দিয়েছেন অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায়, এটা খুবই অসৌজন্যমূলক হয়েছে আমি মনে করি। তারা রাজনীতিতে আছেন, সরকারে থাকা মানে রাজনীতিতে থাকা, এবং সমস্ত রাজনীতি করবেনও অ্যাক্টিভলি। এরপর গায়ে চামড়া মোটা করতে হবে। কিন্তু তিনি আসলে সম্ভবত খুবই অস্থির বোধ করেছেন এই কারণে। এখন তিনি কেন আক্রমণের শিকার হয়েছেন, এবং আমরা পরে খেয়াল করব, তিনি শুধু নন, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অ্যাক্টিভলি এরপর জামায়াত শিবিরের বিরুদ্ধে তারা বক্তব্য দিতে শুরু করেছেন। শুধু সেটা না, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেটা আমি আলাদাভাবে কথা বলতে চাই। শাহবাগে যে একত্রিত হয়েছিলেন, সেই ব্যাপারে এনসিপি নিজে একটা আলাদা স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। এটাও কেন করছেন, কী কারণে? মাহফুজ আলম আসলে অ্যাটাক্ট হয়েছেন ওটার একটা অংশ হিসেবে, কারণ মাহফুজ আলম শিবিরকে, বিশেষ করে ৭১কে যখন আলাদা করে ডিফাইন করতে বলছেন, ওটাকে আলাদাভাবে নেগোশিয়েট করতে বলছেন, এবং তিনি পাকিস্তানের গণহত্যা সমর্থনকারীদের ক্ষমা চাইতে বলেছেন। আমি ক্ষমাটা মানাতো, যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তাদেরকে তো আসলে ক্ষমা চাইলেও হবে না, তাদের ফৌজদারি অপরাধের জন্য বিচার হতে হবে। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, তাই না? ফলে তিনি সেই দোষে পড়বেন, খুব স্বাভাবিক। এবং তিনি যেহেতু, আমি ওনাদেরকে আসলে এনসিপি বলি, মাহফুজ আলম বলি আর আসিফ মাহমুদ বলি, এরা সব এনসিপির লোকজন, সরকারে আছেন, তারা এই জন্য প্রকাশ্যে আসছেন না। তারা যখন জামায়াতকে ৭১ প্রশ্ন করা শুরু করেছেন, জামায়াত মনে করেছিল যে তারা খুবই সুবিধাজনক একটা অবস্থায় এসছে, তারা এনসিপিকে সামনে রেখে মাঠে নেমে যাবে। সেখানে যখন মাহফুজ আলম এই কাজটা করলেন, তখন খুব প্রথাগতভাবে জামাতের খুব টিপিক্যাল কতগুলো আচরণ আছে। কাউকে যখন পছন্দ হয় না, এই যে এই কার্টুনটা তৈরি করা হয়েছে, লেজে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেঁধে দিয়ে চাবি দিয়ে তাকে ঘোরানো হয়, যা বলে তা করে। আবারও বলছি, গীতা সিকরি বলছে, কিন্তু তিনি আসলে হিজবুত তাহরির, ডক্টর ইউনূসের সরকার যে ইসলামিক এক্সট্রিমিস্টদের সরকার, তার একটা বড় প্রমাণ হচ্ছে তাদের কাছে হিজবুত তাহরিরের মাহফুজ আলম
এখানে আছেন, এটা হলো তাদের যুক্তি। সো আমরা এগুলো সব কিছু দেখেছি। কেন এটা হচ্ছে, এর মধ্যে যুক্ত করেছিলাম তিনি একবার ইসলাম নিয়ে কয়েকটা মন্তব্যের জন্য ইসলামের একটা ইন্টারপ্রিটেশন, আমি কট্টর বা র্যাডিক্যাল বলছি না, ইসলামের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, সত্যিই আছে। আমি বহুবার বলি যে যারা মাজার ভাঙছেন তাদেরও একটা ইন্টারপ্রিটেশন আছে, যারা মাজার ভাঙার প্রতিবাদ করছেন তাদেরও একটা ইন্টারপ্রিটেশন আছে, যারা কিন্তু এক পক্ষ তার এক পক্ষকে টলারেট করছে না। ফলে মাহফুজ আলম যখন বিভিন্ন ইন্টারপ্রিটেশনের আলাপ আনছেন তখন এক ইন্টারপ্রিটেশনের মানুষ আবার তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে গেছেন। আমি শুরু করেছিলাম যেটা তিনি মন্দিরের ঘণ্টায় পরিণত কেন হয়েছেন। আমি সোফার যা দেখছি, মাহফুজ আলমের চিন্তা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন, চিন্তাকে ভুল বা সঠিক কেউ বলতে পারেন, কিন্তু তিনি একটা নির্দিষ্ট চিন্তার মানুষ এবং তিনি সেটা প্রকাশ করছেন সাহসিকতার সাথে, কখনো কখনো ইম্যাচিওর্ড ওয়েতে করছেন। তিনি ক্ষমতায় থেকে, দায়িত্বে থেকে, সরকারে থেকে এটা পারেন কিনা এই প্রশ্নগুলো আসতে হবে। কিন্তু তিনি এই যে এনসিপি একটা আলাপ করছিল যে তারা একটা মধ্যপন্থার কথা বলে, আমি ধারণা করি মাহফুজ আলম চেষ্টা করছেন এই মধ্যপন্থাটাকে আপহোল্ড করতে। এই আপহোল্ড করা মধ্যপন্থার সংকটই এটা। র্যাডিক্যাল রাইটরা চাইবে তাদের দিকে যাও, তুমি আমার মতো করে কেন বলছো না, র্যাডিক্যাল লেফটরা চাইবে তুমি আমার মতো করে কেন বলছো না, ফলে তিনি সব পক্ষেরই আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তিনি সেই ঘটনাই করেছেন এবং জামায়াতের সাথে আসলে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ময়দানে নেমে গেছেন এবং এই ময়দানে নেমে যাওয়াটাই তার, আমি সরি এটা টেকনিক্যালি ঠিক না, এনসিপিকে তার দল বলা ঠিক হবে না, কিন্তু এনসিপির সাথেও সেই সংঘাতটাকে সামনে এগিয়ে আনা হয়েছে। জামায়াত তার ৭১ নিয়ে যে কোনো কিছু যখনই সামনে আসবে সে অস্থির হবে, তার মাথা নষ্ট হবে, সে সেটাই করতে গেছে জনাব মাহফুজ আলমের সাথে। আমরা মাহফুজ আলমের সমালোচনা করি, দীর্ঘদিন থেকে করেছি, যখন তিনি সমস্যা করেছেন বলে মনে হয়, এবং আমি তার কথা, তার অ্যাটিটিউডের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স দেখি। এগুলো ঠিক না, সমালোচনা হতে পারে, কারো জানাই শেষ জানা হয়ে যায় না। কিন্তু এই প্রসঙ্গে এবার তিনি এটা নিয়ে যেটা করেছেন, ওই সেই পরের স্ট্যাটাসটার কথা বলছি যেটা উনি ডিলিট করে দিয়েছেন, উনি নিজে রিয়ালাইজ করেছেন যেটা ঠিক হয়নি, এ ধরনের কাজে তাকে সতর্ক থাকতে হবে। কিন্তু ৭১ নিয়ে তিনি যা বলেছেন আমরা ভীষণভাবে তার পক্ষে আছি। যারা মাহফুজ আলমকে হুমকে দিচ্ছেন, যারা মাহফুজ আলমকে এটা করবেন সেটা করবেন বলছেন, ইত্রামি করছেন, এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশের রাজনীতি করব, কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সময়টা স্বীকার করি না, বাধা দিয়েছি এবং সেখানে কোনো রিপেন্টেন্স নাই। আমরা প্রায় অনেকে বলতে শুনি আওয়ামী লীগের কোনো অনুতাপ নাই, ক্ষমা নাই, জামায়াতেরও তো নাই। তো তারা যদি মনে করেন সেটা ছাড়াই রাজনীতি করা যাবে, সেটাকে চাপা দেব ২৪ দিয়ে, যেহেতু ২৪ আমার খানিকটা প্রভাব আছে, খানিকটা, যদি তারা ভাব ধরেন সব কিছুই তারা, খানিকটা প্রভাব তাদের যেহেতু আছে, সুতরাং ২৪ দিয়ে ৭১কে ধামা চাপা দেব, নো ওয়ে। মাহফুজ আলম এরকম আরও অনেকেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ৪৭ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার, সেই সময় জামায়াতিরা পাকিস্তান চান নাই, তারা চেয়েছেন ভারত থাকুক। প্রত্যেকটা জায়গায় তারা বিট্রে করেছে জাতির সাথে। আমাদের ৪৭ গুরুত্বপূর্ণ, ৪৭ আমাদের স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে প্রথম পদক্ষেপ। আমরা প্রথম স্বাধীন রাষ্ট্র হয়েছিলাম, নাগরিক হয়েছিলাম ৪৭-এ। তারপর আমাদের ৭১, প্রত্যেকটা ল্যান্ডমার্কস, আমাদের ৯০, আমাদের ২৪, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবং আমি আগেও বলেছি, আমি একটা কলাম লিখেছিলাম যে ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো ন্যায্যতার লড়াই থাকবে, আমাদের যতগুলো লড়াই, আবার যদি কখনো গণতন্ত্র সমস্যায় পড়ে বা অন্য কোনো ইস্যুতে সমস্যা, আমরা যতবার আমাদের সেই লড়াইটা করবো, এটা ৭১ এক্সটেনশন। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য যে রাষ্ট্র তৈরি করতে চেয়েছি, সেখানে যখনই বাধা আসবে, যখনই আমরা লড়াই করবো, ওটা ৭১ একটা এক্সটেনশন। ৭১ বাদ দিয়ে ১০০, ২০০, ৫০০ বছর পরও আসলে বাংলাদেশ হবে না। যদি এটা অন্য ল্যান্ড হয়ে যায়, অন্য কারো দখলে চলে যায়, সেটা আরেক আলাপ, কিন্তু এর আগ পর্যন্ত হবে না। সুতরাং মাহফুজ আলমের সাথে আমরা সলিডারিটি প্রকাশ করছি, আমরা মাহফুজ আলমের সাথে আছি। মাহফুজ আলমের এই প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।